গ্রামের একটি সাদাসিধে ছেলে শ্রীধর হঠাৎ এমন একটি কাজ করে বসে যার কারণে গ্রামেরই এক গুন্ডার সাথে তার বাবা তার বোনের বিয়ে দিতে রাজি হয়। এই বিয়েতে তার বোন রাজি না। সে তার ভাইয়াকে বলে দিয়েছে যে যদি তার এই ছেলেকে বিয়ে করতে হয় তাহলে বিয়ের আগেই সে নিজেকে শেষ করে দিবে। শ্রীধর এই বিয়ে কি করে আটকাবে? কারণ এই বিয়ে আটকাতে গেলে প্রয়োজন 50 লক্ষ টাকার। কিন্তু একজন সাধারণ মানুষ হয়ে সে এত টাকা কিভাবে জোগাড় করবে? আর এখান থেকেই শুরু হয় তার জীবনের লড়াই। নিজের বোনের বিয়ে আটকাতে এবং এই 50 লক্ষ টাকা জোগাড় করার জন্য সে বানাতে থাকে একের পর এক মাস্টার প্ল্যান। তবে শেষ পর্যন্ত সে কি তার বোনের বিয়ে আটকাতে পেরেছিল, নাকি সে নিজেই ফেসে গিয়েছিল অন্য কোনো অজানা জালে? সেটাই আমরা দেখব আজকের মুভিতে। তো আজকে এক্সপ্লেন করতে চলেছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত থ্রিলার, কমেডি আর টুইস্টে ভরপুর একটি মাথা ঘোরানো মুভির নাম পার্টনার। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গল্পের প্রথমে আমাদের একটি ল্যাবরেটরি দেখানো হয়, যেখানে রয়েছে প্রফেসর প্রতাপ, যে দীর্ঘদিন ধরে রিসার্চ করে এমন একটি কেমিক্যাল আবিষ্কার করেছে যে কেমিক্যালের মাধ্যমে একটি প্রাণীকে অন্য আরেকটি প্রাণীতে অথবা একটি মানুষকে অন্য আরেকটি মানুষে রূপান্তরিত করা সম্ভব। আর এই কেমিক্যাল আবিষ্কার করার পরেই সে আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট শুরু করে, যেখানে একটি বিড়ালের ডিএনএ ওই কেমিক্যালের সঙ্গে মিশিয়ে একটি কুকুরের শরীরে পুশ করে দেওয়া হয়। আর তারপরেই কুকুরটি বিড়ালের মতো আচরণ শুরু করে, এমনকি সে বিড়ালের মতো ডাকতেও শুরু করে দেয়। প্রফেসর এক্সপেরিমেন্টে সফল হয়েছে, তাই সে আজকে ভীষণ খুশি। কিন্তু দুঃখের বিষয় হলো গভর্নমেন্ট এইরকম কেমিক্যাল অ্যাপ্রুভ করবে না, কারণ এই কেমিক্যালের দ্বারা যেমন একটি খারাপ মানুষকে ভালো মানুষে রূপান্তরিত করা সম্ভব, ঠিক সেরকমই একটি ভালো মানুষের ভেতরে খারাপ মানুষের চিন্তাভাবনা ঢুকিয়ে দেওয়াও সম্ভব। তাই প্রফেসর এই সমস্ত এক্সপেরিমেন্টই একটি গুপ্ত ঘরে বসে করতে থাকে। অন্যদিকে শ্রীধর নামে একটি ছেলে, যে ব্যবসা করতে গিয়ে অনেক টাকা লস খেয়ে যায় এবং এই ব্যবসার জন্য 25 লক্ষ টাকা সে গ্রামের একটি ব্যক্তির কাছ থেকে ধার নিয়েছিল, যার নাম রাঘব। তাই একদিন রাঘব শ্রীধরের বাসায় আসে এবং তার বাবাকে বলে যে আপনার ছেলে যদি আমার টাকা আগামী সপ্তাহের মধ্যে শোধ করতে না পারে, তাহলে আপনার মেয়ের সঙ্গে আমাকে আগামী সপ্তাহে বিয়ে দিতে হবে। বোনের সম্বন্ধে এইরকম কথা শুনে শ্রীধরের মাথা খুব গরম হয়ে যায়, আর তখন সে রাঘবকে মারতে শুরু করে দেয়। আর এই দৃশ্য দেখে তার বাবা শ্রীধরকে বলে যে তোমার যখন বোনের সম্বন্ধে এত খারাপ কথা শোনার ইচ্ছে নেই, তখন তুমি রাঘবের টাকা শোধ করছো না কেন? তারা যখন এসব কথা বলতে থাকে, তখন রাঘব শ্রীধরের বাবাকে বলে, দেখুন আঙ্কেল, আপনাদের সমস্যা আপনারা বাসায় মিটিয়ে নিন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আগামী সপ্তাহের মধ্যে যদি আমি টাকা না পাই, তাহলে আপনার মেয়েকে আমি বিয়ে করেই ছাড়বো। এই বলে রাঘব সেখান থেকে চলে যায়। আর সেই রাতে শ্রীধরের বোন অনু শ্রীধরের কাছে আসে এবং তাকে বলে, ভাইয়া, আমি ওই রাঘবকে কিছুতেই বিয়ে করব না। তাছাড়া তুই রাঘবের কাছ থেকে টাকা ধার নিয়েছিস, আর সেই কারণে আমি কেন তার ফল ভোগ করব? যদি রাঘব আমাকে জোর করে বিয়ে করতে আসে, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। শ্রীধর তার বোনকে বলে, বোন, এরকম কথা বলতে নেই। দেখ ভাইয়া, যদি তুই ভাবিস যে আমি মরার পর তুই খুব খুশিতে থাকবি, তাহলে তুই খুব ভুল ভাবছিস। আমি মরার সময় তোর নাম সুইসাইড নোটে লিখে দিয়ে যাব যে তুই আমার মৃত্যুর জন্য দায়ী, আর তারপর পুলিশ তোকে খুঁজে জেলে ভরে দিবে। মিলিয়ে রাখিস। এই কথা শুনে শ্রীধর সিদ্ধান্ত নেয় যে সে শহরে যাবে, আর সেখান থেকে টাকা জোগাড় করে যত তাড়াতাড়ি সম্ভব সে রাঘবকে তার পাওনা টাকাটি ফিরিয়ে দিবে। আর এরপর শ্রীধর শহরে তার এক বন্ধু কল্যাণের কাছে চলে আসে। কল্যাণের সাথে দেখা হওয়ার পর শ্রীধর কল্যাণকে বলে, দোস্ত, যেভাবেই হোক আমাকে 25 লক্ষ টাকা জোগাড় করে দে, আমি একটা বড় বিপদে পড়েছি। এরপর সে তার সমস্যার কথা কল্যাণকে জানায়। কল্যাণ তখন শ্রীধরকে বলে, শ্রীধর, তুই এমনভাবে টাকাটার কথা বলছিস যেন ওটা 10 টাকার মামলা। আমি এত টাকা তোকে কি করে জোগাড় করে দিব? দেখ কল্যাণ, আমি জানি তুই একটা বড় আইটি কোম্পানিতে চাকরি করিস, প্রতি মাসে তোর 1 লক্ষ টাকা বেতন। প্রয়োজনে আমাকে 25 লক্ষ টাকা লোন তুলে দে, আমি তোকে ধীরে ধীরে শোধ দিয়ে দিব। কল্যাণ তখন শ্রীধরকে বলে যে আগামী মাসেই আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে, তাই এই মুহূর্তে আমার পক্ষে 25 লক্ষ টাকা কোনোভাবেই জোগাড় করা সম্ভব নয়। এই নে 500 টাকা, এটা নিয়ে তুই আবার তোর বাসায় ফিরে যা। শ্রীধর কল্যাণকে বলে, দোস্ত, তুই আমার সাথে এটা করতে পারলি? যদি আমার জায়গায় তুই থাকতিস আর তোর জায়গায় আমি থাকতাম, তাহলে আমি তোর সাথে এইরকম ব্যবহার কোনোদিনও করতাম না। প্রয়োজন পড়লে নিজের কিডনি বিক্রি করে তোকে 25 লক্ষ টাকা দিতাম। 25 লক্ষ টাকা জোগাড় না হওয়া পর্যন্ত আমি কোনোভাবেই আর বাসায় ফিরে যাব না, আর এই টাকা জোগাড় করতে গিয়ে আমাকে যা করতে হয় আমি তাই করব। কল্যাণ তখন শ্রীধরকে বলে, ভাই, তুই যে কোনো কাজ করতে রাজি আছিস? তোর মাথা ছুঁয়ে বলছি দোস্ত, আমি যে কোনো কাজ করতে রাজি আছি।
কল্যাণ তখন মনে মনে কি যেন ভাবতে থাকে। অন্যদিকে আর একটা ছেলে যার নাম বিজয়, যে প্রফেসর প্রতাপের একজন এক্স স্টুডেন্ট, যে কয়েক বছর আগে প্রতাপের আবিষ্কার করা একটি কেমিক্যাল চুরি করে আমেরিকায় নিয়ে যায় এবং সেখানে গিয়ে কোটি কোটি টাকায় সেই কেমিক্যাল সে বিক্রি করে, আর তারপর সেখানেই সে সেটেল হয়ে যায়। আর সেই একই কাজ করতে সে আবার এত বছর পর আমেরিকা থেকে দেশে ফিরে এসেছে, কারণ সে খবর পেয়েছে যে প্রফেসর প্রতাপ আরও একটি কেমিক্যাল আবিষ্কার করেছে। আর এই খবর দিয়েছে ওই প্রতাপেরই অ্যাসিস্ট্যান্ট, যে প্রফেসর প্রতাপের সমস্ত গুপ্ত রিসার্চের কথাই বিজয়ের কাছে জানিয়ে দেয়। আর এর জন্য সে একটি মোটা অঙ্কের টাকাও পায়। বিজয় দেশে ফেরার পর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে যেভাবেই হোক এমন একটা চোরের টিম খুঁজে বের করো যারা প্রফেসরের কাছ থেকে ওই কেমিক্যাল আমাকে চুরি করে এনে দিতে পারবে। তবে চোরগুলো বেশি চালাক হলে চলবে না, এমন চোর হতে হবে যারা আমার সমস্ত কথা শুনবে। এদিকে কল্যাণ শ্রীধরকে তার অফিসে নিয়ে আসে এবং সেখানে আসার পর শ্রীধর যখন কল্যাণের সাথে অফিসের ভিতর ঢোকে তখন সবাই কল্যাণকে বলতে থাকে গুড মর্নিং স্যার। শ্রীধর তখন বুঝে যায় যে কল্যাণ এখানে ভীষণ বড় একটা পোস্টে রয়েছে, যার কারণে সবাই তাকে স্যার স্যার বলছে। কিন্তু একটু পরেই শ্রীধর কোম্পানির ভিতর ঢুকে ধীরে ধীরে যা বুঝতে পারে তা বুঝে তো তার পুরাই পাগল হয়ে যাওয়ার পালা। এখানে যারা কাজ করে তাদের সবারই হাই কোয়ালিফিকেশন রয়েছে, তারা সবাই একজন বড় মাপের ইঞ্জিনিয়ার। তবে ভাই এখানে যে কাজ চলছে তা শুনলে আপনার মাথাও ঠিক থাকবে না। কল্যাণ ধীরে ধীরে শ্রীধরকে নিয়ে কোম্পানির সমস্ত কাজ সম্বন্ধে বোঝাতে শুরু করে। আর তখন কল্যাণ শ্রীধরকে বলতে থাকে যে এই রুমে যারা কাজ করে তারা সবাই কম্পিউটার ইঞ্জিনিয়ার, এরা বিভিন্ন কোটিপতি মানুষের ফোন এবং কম্পিউটার হ্যাক করে আর তারপর তাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সংগ্রহ করে এবং এটিএম ক্লোন করে। আমাদের কোম্পানির নামে বিদেশে যে অ্যাকাউন্ট খোলা আছে সেই কোম্পানিতে আমরা এই সমস্ত টাকা ট্রান্সফার করে দিই। এরপর কল্যাণ শ্রীধরকে আর একটি রুম দেখায়। এই রুমে যে ইঞ্জিনিয়াররা রয়েছে তারা সমস্ত চুরি করে আনা 4 চাকা গাড়ি এবং বাইকের পার্টস খুলে নতুন 4 চাকা এবং বাইক তৈরি করে, এরপর সেটা তারা মার্কেটে বিক্রি করে দেয়। এছাড়াও যারা ইঞ্জিনিয়ার নয় তাদের জন্য এখানে কাজ রয়েছে, তারা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোবাইল, জুয়েলারি ও অন্যান্য দামি জিনিস চুরি করে আর তারপর এই কোম্পানি সেগুলো নতুনভাবে মডিফাই করে আবার মার্কেটে চালিয়ে দেয়। শ্রীধর এইসব কথা শোনার পর কল্যাণকে বলে এই শালার বাটপার, আমি জানতাম যে তুই একটা বড় আইটি কোম্পানিতে চাকরি করিস, এই নাকি তোর চাকরি। আমি এসব কাজ করতে পারবো না, আমি অন্য কোনো কাজ খুঁজে নিব। এর মাঝেই একজন এসে কল্যাণকে বলে যে স্যার আপনাকে বিক্রম স্যার ডাকছে। আসলে এই কোম্পানির সমস্ত স্টাফের বস হচ্ছে কল্যাণ আর কল্যাণের বস হচ্ছে বিক্রম স্যার। কল্যাণ তখন শ্রীধরকে নিয়ে বিক্রমের কাছে যায়। বিক্রম কল্যাণকে বলে যে এক্ষুনি একজন মিনিস্টার তার অফিসে আসবে একটা বড় প্রজেক্ট নিয়ে, তাই সে কল্যাণকে ডেকেছে। এর মাঝেই সেই মিনিস্টার এসে হাজির হয়। বিক্রম মিনিস্টারকে বলে কি ব্যাপার স্যার, আপনি তো বিনা কারণে এখানে আসবেন না, বলুন কি কাজ করতে হবে। তখন মিনিস্টার বিক্রমকে বলে যে বিক্রম, কিছুদিন আগে আমি একটা ফিল্মে অ্যাক্টিং করেছিলাম, কিন্তু আমি তখন বুঝতে পারিনি যে এটা একটা বিরোধী দলের চাল। মুভিটা ছিল 18+, যেখানে অনেক সুন্দরী সুন্দরী মেয়েও ছিল, তাই ক্যামেরার সামনেই আমি তাদের সাথে কিছু উল্টোপাল্টা অ্যাক্টিং করে ফেলি। আর এটাই ছিল আমার ভুল, কারণ ওই মুভির পরিচালক ছিল বিরোধী দলের লোক। সে আমার এই 18+ ভিডিও রেকর্ড করে বিরোধীদের হাতে দিয়ে দিয়েছে। সামনে নির্বাচন, বিরোধীরা আমার এই ভিডিওটা দেখিয়ে জনগণকে ভুল বোঝাবে, তাই যত টাকাই হোক না কেন আমি ওই হার্ড ডিস্কটা চাই, যে হার্ড ডিস্কে আমার ভিডিও লোড করা রয়েছে। একজন মন্ত্রী হয়ে এই চোরের কোম্পানিতে এসে চুরি করার জন্য এত টাকা দিতে রাজি হয়ে যাচ্ছে, এটা দেখে শ্রীধরের কাজ তো পুরাই সারা। তারপর সেও কল্যাণের এই কোম্পানিতে অ্যাপয়েন্টমেন্ট হয়ে যায়। আর মিনিস্টারের ভিডিও যে হার্ড ডিস্কে রেকর্ড করা রয়েছে সেই হার্ড ডিস্কটি চুরি করার দায়িত্ব পড়ে কল্যাণ আর শ্রীধরের। একদিন গভীর রাতে কল্যাণ আর শ্রীধর সেই হার্ড ডিস্কটি চুরি করতে চায়, কিন্তু বিরোধী দলের লোকেরা কল্যাণকে ধরে ফেলে। তখন শ্রীধর তাদের সাথে মারপিট শুরু করে দেয় আর তারপর কল্যাণকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে সে পালিয়ে যায়। হার্ড ডিস্ক চুরি করে আনার পর যখন কল্যাণ আর শ্রীধর সেই হার্ড ডিস্ক মন্ত্রীর কাছে ফিরিয়ে দেয় তখন মন্ত্রী তো খুশিতে পুরাই আত্মহারা হয়ে যায়। সে তখন হাত জোর করে শ্রীধর আর কল্যাণকে বলে ভাই তোরাই আমার আসল বন্ধু, এই বলে তাদের হাতে দামি 2টো মদের বোতল দিয়ে দেয়। সে বলে লে বেটা জিন্দেগি জিলে, এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে কল্যাণ আর শ্রীধর সেই মদের বোতলের মদ খেয়ে তো পার্টি শুরু করে দেয়। অন্যদিকে বিজয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট 3 জন চোরকে জেল থেকে জামিন করিয়ে বিজয়ের কাছে নিয়ে আসে। তাদের মধ্যে একজনের নাম অনন্ত
আর একজনের নাম সুমন্ত এবং বাকি আর একজনের নাম ব্ল্যাকবেরি। ওরা তিনজন বিজয়ের কাছে আসার পর বিজয় তাদের সমস্ত কাজটি বুঝিয়ে দেয়। বিজয় বলে যে প্রফেসর প্রতাপের ল্যাবরেটরিতে তোমাদের যেতে হবে এবং তারপর ওই কেমিক্যাল যেখানে রাখা আছে সেখান থেকে কেমিক্যালটি যদি এনে আমার হাতে দিতে পারো তাহলে 5 লক্ষ টাকা তোমাদের দেওয়া হবে। অনন্ত বলে, স্যার এটা কোনো ব্যাপারই না, এটা তো আমার বা হাতের খেল, আমি যাব আর নিয়ে চলে আসব। এই কথা বলার পর তারা প্রফেসর প্রতাপের ল্যাবরেটরিতে গভীর রাতে ধীরে ধীরে প্রবেশ করে, কিন্তু সেখানে গিয়ে তো তারা পুরাই ভেবাচাকা খেয়ে যায়। সেখানে যাওয়ার পর তারা দেখতে পায় যে সেখানে কিছু মানুষের কঙ্কাল ঝুলছে। এই দেখে তো অনন্ত আর সুমন্ত ভয় কাঁপতে শুরু করে দেয়। অন্যদিকে ব্ল্যাকবেরি সে অন্য আরেকটি রুমে সেই কেমিক্যালটির খোঁজ করতে যায়, আর সেখানে যাওয়ার পরে মেঝেতে পড়ে থাকা কিছুটা তরল পদার্থের উপর পা দিতেই সে উল্টে মেঝেতে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গেই অন্যান্য কিছু রং বেরঙের কেমিক্যাল তার সারা মুখের উপর এসে পড়ে। এদিকে প্রফেসর প্রতাপ সিসি ক্যামেরার মাধ্যমে দেখে নেয় যে তার ল্যাবরেটরিতে কিছু চোর ঢুকেছে, তাই সে চুপচাপ ওই চোরেরা কি করছে সেটা দেখতে থাকে। সঙ্গে তার একজন ছোট কর্মচারীও ছিল, অনন্ত আর সামন্ত। ওই কঙ্কাল দেখে ভয় পেয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তারা সেখান থেকে বেরিয়ে অন্য আর একটা রুমে এসে প্রবেশ করে, আর সেখানে আসার পর তারা গোলাকার একটা সোফা টাইপের জিনিস দেখতে পায়। অনন্ত আর সামন্ত কৌতূহলবশত ওই সোফাটার উপর উঠে পড়ে, আর তখন প্রফেসর প্রতাপ একটা বাটন প্রেস করে, আর সঙ্গে সঙ্গেই অনন্ত আর সুমন্ত সেই ঘরের মধ্যেই শূন্যে ভাসতে শুরু করে দেয়। তারা ভীষণ ভয় পেয়ে যায়, তাই তাড়াতাড়ি করে ওই রুম থেকে বাহিরে বেরিয়ে যায়। অন্যদিকে ব্ল্যাকবেরিও তাদের কাছে আসে। অনন্ত আর সামন্ত ব্ল্যাকবেরির অবস্থা দেখে তো আরো ভয় পেয়ে যায়, আর তারপর তারা তিনজন কোনো রকম পালিয়ে বিজয়ের কাছে চলে আসে এবং গিয়ে বলে যে স্যার আমরা ওখান থেকে চুরি করতে পারবো না, ওইটা একটা অলৌকিক জায়গা, ওখান থেকে চুরি করে বেঁচে জীবন নিয়ে ফিরে আসার কোনো উপায় নেই, ওখানে সব মরা মানুষের বসবাস, কোথাও তাদের কাটা হাত পা ঝুলছে, আবার কোথাও মরা মানুষের কঙ্কাল টানানো রয়েছে। এই কথা শুনে তো বিজয়ের মাথা পুরাই গরম হয়ে যায়। সে তখন তার অ্যাসিস্ট্যান্টকে কষিয়ে একটা থাপ্পড় মারে আর বলে যে তুমি কাদের ধরে নিয়ে আসছো, এরা তো ল্যাবরেটরি কাকে বলে সেটাই বোঝে না, এক্ষুনি তুমি ওদের এখান থেকে বিদায় করো। তখন অনন্ত বলে, স্যার আমরা এখন কোথায় যাব, আমাদের আপনার কাছে রাখতে হবে, আর না হলে আমাদের আবার জেলে পাঠিয়ে দিন, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, আমরা বাইরে থেকে খাবো কি। অন্যদিকে আজকে কল্যাণ যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিতে একটা মেয়ে ইন্টারভিউ দিবে বলে কল্যাণের সঙ্গে যোগাযোগ করে। কল্যাণ তাকে একটি কফি শপে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকে। আসলে এই মেয়েটি ইঞ্জিনিয়ার পাশ করেছে, এর নাম রেশমা, কিন্তু সে কোনো চাকরি পাচ্ছে না বলে এই চোরের কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে। কল্যাণ যখন রেশমার ইন্টারভিউ নিচ্ছিল তখন সেখানে আরেকটি মেয়ে আসে, আর এই মেয়েটিকে দেখে তো শ্রীধরের অবস্থা পুরাই খারাপ হয়ে যায়, কারণ তার এই মেয়েটিকে খুব পছন্দ হয়েছে। কল্যাণ রেশমাকে বলে, এটা কি তোমার বান্ধবী এখানে ইন্টারভিউ দিতে এসেছে? এর কোনো ইন্টারভিউ দিতে হবে না, কালকে থেকে তোমার সাথে তোমার বান্ধবীকেও আমাদের অফিসে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিব। রেশমা বলে, আরে স্যার না না, ওর নাম প্রিয়া, ও তো ডাক্তার, আমার বান্ধবী হয়, তাই আমার সাথে দেখা করতে এসেছে। কিন্তু শ্রীধরের কোনো কথাই কানে যায় না। সে মেয়েটিকে ডাকে এবং বলে, হাই, আমার তোমাকে খুব পছন্দ হয়েছে, তুমি কি আমাকে তোমার জামাই বানাবে? আমি বড় একটা আইটি কোম্পানিতে চাকরি করি, তোমাকে সারা জীবন খুব সুখে রাখবো। মেয়েটা বলে, না না, আমার এখন বিয়ে করার কোনো প্ল্যান নেই। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে শ্রীধর অফিসে আসে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রিয়ার ছবিও সে জোগাড় করে নেয়। তারপর সে সেই ছবিটা দেখতে থাকে। এর মাঝেই সে লক্ষ্য করে যে তাদের অফিসের বিল্ডিং এর ঠিক নিচে প্রিয়া তার মেডিকেল ইউনিট নিয়ে ফ্রি চেকআপের জন্য তাদের কোম্পানির নিচেই অপেক্ষা করছে। এই দৃশ্য দেখার পর শ্রীধর তাড়াতাড়ি করে তার অফিসের বিল্ডিং এর থেকে নিচে নেমে আসে, কিন্তু সে প্রিয়াকে কোথাও দেখতে পায় না। কিন্তু শ্রীধর তো হাল ছাড়ার লোক না, তাই সে প্রিয়াকে খুঁজে বের করে, আর তারপর থেকে সে সব সময় প্রিয়াকে ফলো করতে থাকে। একদিন শ্রীধর যখন রাস্তা দিয়ে আসছিল তখন হঠাৎই দেখে যে কিছু লোক একটি জায়গায় ভিড় করে দাঁড়িয়ে আছে। শ্রীধর সেখানে আসে, তারপর সে দেখতে পায় যে একটা অ্যাম্বুলেন্স হসপিটালের দিকে যাচ্ছে, আর সেই অ্যাম্বুলেন্সে সে একটা চাবির রিং দেখতে পায়, যে চাবির রিংটি সবসময় প্রিয়া ব্যবহার করে। শ্রীধর বুঝতে পারে না
যে প্রিয়ার কি হয়েছে। সে ওই অ্যাম্বুলেন্স ফলো করতে করতে হসপিটালে আসে, আর তখন হঠাৎ সে দেখতে পায় যে হসপিটালের ভিতর থেকে প্রিয়া বেরিয়ে আসছে। শ্রীধর নিজের আবেগ আর সামলাতে পারে না। সে প্রিয়াকে ধরে বলতে থাকে, তোমার কিছু হয়নি তো? তুমি হসপিটালে কেন এসেছো? আর ঠিক সেই মুহূর্তে সে দেখতে পায় যে প্রিয়ার পিছনে আর একটা মেয়েও হসপিটাল থেকে বেরিয়ে আসছে এবং তার মাথায় ব্যান্ডেজ করা। শ্রীধর বুঝে যায় যে প্রিয়ার আসলে কিছু হয়নি, তার বান্ধবী একটু মাথায় চোট পেয়েছে, তাই তাকে নিয়েই সে হসপিটালে এসেছে। আর এটা বোঝার পর শ্রীধর চুপচাপ প্রিয়াকে সরি বলে সেখান থেকে চলে যেতে থাকে। এদিকে প্রিয়ারও শ্রীধরকে ভালো লেগে যায়। সে বুঝতে পারে যে শ্রীধর তাকে অনেক বেশি ভালোবাসে, আর সেই কারণে সেও শ্রীধরকে ভালোবাসতে শুরু করে। এরপর কেটে যায় আরো কিছুদিন। একদিন বিজয় এই চোরের কোম্পানির খবর পায়, আর তারপর সে তার অ্যাসিস্ট্যান্ট আর ওই 3 চোরকে নিয়ে এই কোম্পানিতে আসে। শুরু হয় গভীর মিটিং। বিজয় বিক্রম, শ্রীধর ও কল্যাণকে বলতে থাকে যে এই শহরে প্রফেসর প্রতাপ বলে একজন সায়েন্টিস্ট থাকে। সে একটা নতুন কেমিক্যাল আবিষ্কার করেছে, আর ওই কেমিক্যালটি আমার প্রয়োজন। আপনারা যদি ওই কেমিক্যালটি আমাকে এনে দিতে পারেন তাহলে আমরা আপনাকে 30 লক্ষ টাকা দিব। বিজয় 30 লক্ষ টাকা এই কেমিক্যালটি চুরি করার জন্য দিবে। এটা শুনে তো বিক্রম, শ্রীধর আর কল্যাণ পুরাই অবাক হয়ে যায়, কিন্তু তারা তো জানে না যে বিজয় এটা বিদেশে নিয়ে 50 কোটি টাকায় বিক্রি করতে পারবে। বিক্রম তখন বিজয়কে বলে যে ঠিক আছে, আপনারা এখন বাসায় ফিরে যান, আমরা আপনাদের জানিয়ে দিব যে কখন কিভাবে এটা চুরি করা সম্ভব। আগে আমাদের এই কেমিক্যাল কোথায় রাখা রয়েছে এবং কোন জায়গায় প্রফেসর প্রতাপের বাসা সেটা ভালোভাবে খোঁজ খবর নিতে হবে। এদিকে শ্রীধরের মাথায় তো অন্য আরেকটি প্ল্যান ঘুরপাক খেতে শুরু করে দেয়। সে তখন বিক্রমকে বলে যে স্যার, এই কেমিক্যাল চুরি করা সম্ভব নয়, কারণ আমরা যেখান থেকে জিনিসটা চুরি করে আনতে যাচ্ছি সেটা হচ্ছে একটা ল্যাবরেটরি, আর সেখানে যে বসে আছে সে একজন সায়েন্টিস্ট। নিশ্চয়ই সে ওই কেমিক্যালটি অনেক সিকিউরিটি দিয়ে রেখেছে। যদি ওই কেমিক্যালটি চুরি করতে যাওয়ার পর সেই সায়েন্টিস্ট আমাদের আটকে ফেলে তাহলে আমাদের এই কোম্পানি তো বন্ধ হয়ে যাবে। বিক্রম তখন মনে মনে ভাবে যে হ্যাঁ, শ্রীধর যেটা বলেছে সে ঠিকই বলেছে। তাই সে বিজয়কে বলে যে আমরা ওই কেমিক্যাল চুরি করতে পারবো না, আপনি অন্য কোথাও লোক দেখেন। বিজয় তখন বিক্রমকে বলে যে দেখুন, আমি আপনাদের 50 লক্ষ টাকা পর্যন্ত দিতে রাজি আছি, তাই যদি আপনাদের মতের পরিবর্তন হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এই নিন আমার কার্ড। এই বলে সে তার ঠিকানাটা দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে শ্রীধর পরদিন সকালে কল্যাণকে বলে যে তারা ওই কেমিক্যালটি তাদের বসকে না জানিয়েই চুরি করে আনবে, তাহলে ওই 50 লক্ষ টাকার ভাগ আর তাদের বসকে দিতে হবে না। ওই টাকাটা পেলে শ্রীধর তার বোনের বিয়ে আটকাতে পারবে, তার সমস্ত দেনা সে পরিশোধ করতে পারবে। কল্যাণও তখন শ্রীধরের কথায় রাজি হয়ে যায়। এরপর শ্রীধর কল্যাণকে বিজয় যে রিসোর্টে থাকে সেই রিসোর্টে পাঠায়। কল্যাণ বিজয়ের কাছে গিয়ে বলে, স্যার, ওই কেমিক্যালটার কত দাম আমরা জানি, কোথায় রাখা আছে সেটাও আমরা খোঁজ নিয়েছি। আমি ভালো করে জানি যে ওই কেমিক্যালটি ওখান থেকে কিভাবে নিয়ে আসতে হবে, কিন্তু কন্ডিশন একটাই, আমাকে অ্যাডভান্স সম্পূর্ণ টাকাটা অর্থাৎ 50 লক্ষ টাকা এখনই আমাকে দিয়ে দিতে হবে, আর তারপর আমি আর শ্রীধর ওই কেমিক্যালটি আপনার হাতে দিয়ে দিব। বিজয় তখন কল্যাণকে 50 লক্ষ টাকা দিয়ে দেয় এবং কল্যাণকে বলে যে আমি তোমাকে 50 লক্ষ টাকা দিয়ে দিলাম, তবে সময় মতো যদি আমি ওই কেমিক্যালটি আমার হাতে না পাই তাহলে কিন্তু আমি তোমাদের জানে মেরে দিব। কল্যাণ তখন আর কিছু বলে না, সে ওই টাকার ব্যাগটা নিয়ে বাহিরে বেরিয়ে আসে। আর ঠিক এই সময় সেই মিনিস্টারের সঙ্গে কল্যাণের দেখা হয়। মিনিস্টার গাড়ি থামিয়ে কল্যাণকে বলে, কি ব্যাপার দোস্ত, কোথায় গিয়েছিলে? এই তো স্যার, একটা কাজে গেছিলাম। ঠিক আছে, তা তুমি হেঁটে হেঁটে কেন যাচ্ছ আমার গাড়ি থাকতে? আসো গাড়িতে উঠে পড়ো, আমি তোমাকে তুমি যেখানে নামবে সেখানে পৌঁছে দিব। আর তখন মিনিস্টার বলে যে কল্যাণ, তুমি আর শ্রীধর সেদিন যদি ওই হার্ড ডিস্কটা চুরি না করতে তাহলে আমার মান সম্মান পুরাই বাস্ট করত। তোমাদের যদি কখনো কোনো হেল্প লাগে আমাকে বলো, আমি যতটা সম্ভব হেল্প করে দিব। এসব কথাবার্তার মাঝেই মিনিস্টারের গাড়ি পুলিশ দাঁড় করায়। মিনিস্টার বলে, এই কি ব্যাপার, তুমি আমার গাড়ি দাঁড় করিয়েছো কেন? কোন সাহসে আমার গাড়ি দাঁড় করিয়েছো? সেই পুলিশ অফিসার মিনিস্টারকে দেখে বলে, আরে স্যার, আপনার গাড়িতে তো কোনো বাতি লাগানো নেই আর কোনো ফ্ল্যাগও লাগানো নেই, তাহলে আমি কি করে বুঝবো যে গাড়িটা আপনার? এটা যে আপনার গাড়ি সেটা জানলে আমি আপনার গাড়ি কখনোই আটকাতাম না। আপনি যান স্যার, আমার ভুল হয়ে গেছে। এরপর তারা মিনিস্টারের গাড়ি ছেড়ে দেয়। এদিকে কল্যাণ তো এতক্ষণ ভীষণ ভয় ছিল, কারণ যদি ওই পুলিশ অফিসার তার ব্যাগ চেক করত তাহলে 50 লক্ষ টাকা তার ব্যাগ থেকে পেত, আর তখন পুলিশ অফিসারকে জবাবদিহি করতে করতেই তার পুরা দিন কভার হয়ে যেত। কল্যাণ যখন এসব কথা ভাবছে তখন মিনিস্টার কল্যাণকে বলে, কল্যাণ, আমি এখানেই গাড়ি দাঁড় করাবো, এখানে একজন আমার সাথে দেখা করতে আসবে, তুমি তাহলে বাসায় চলে যাও। কল্যাণ তখন মনে মনে ভাবতে থাকে যে এই টাকার ব্যাগ নিয়ে সে যদি এখন হেঁটে হেঁটে বাসায় যায়
আবার যদি তাকে পুলিশ ধরে। তাই সে মিনিস্টারকে বলে যে স্যার, আমার এই ব্যাগটা আপনি আপনার গাড়িতে রেখে দিন, কালকে সকালে আমি আপনার কাছ থেকে এই ব্যাগটা নিয়ে যাব। আমি ছাড়া অন্য কেউ যদি আপনার কাছে আসে তাহলে কিন্তু আপনি এই ব্যাগটা দিবেন না। মিনিস্টার তখন কল্যাণের ব্যাগটা রেখে দেয়। আর ওই রাতেই একজন ডক্টর একটা মেয়ের কিছুটা রক্ত সংগ্রহ করে কিছু টাকার বিনিময়ে প্রফেসর প্রতাপকে সে সেটা দিয়ে দেয়। আর সেই রক্ত নিয়ে প্রফেসর তার ল্যাবরেটরিতে পৌঁছায়। আজকে প্রফেসর তার নিজের উপরেই এক্সপেরিমেন্ট করতে চায়। ওই মেয়েটির রক্তের সঙ্গে ওই কেমিক্যাল মিশিয়ে তার শরীরে পুশ করবে সে। আসলে সে দেখতে চায় যে তার বুদ্ধিতে কি পরিবর্তন ঘটছে ওই এক্সপেরিমেন্ট করার পর। আর তারপর সে আবার অন্য আরেকটি কেমিক্যাল তার শরীরে পুশ করবে। আর সঙ্গে সঙ্গেই সে আবার নিজের চিন্তাভাবনায় ফিরে আসবে। প্রফেসর প্রতাপ তার রিসার্চ করার সমস্ত মেশিনপত্র রেডি করে। আর তারপর তার এই নতুন কেমিক্যাল আবিষ্কার করার আনন্দে সে কিছুটা মদ খেয়ে নেয়। আর সঙ্গে সঙ্গেই সে মদের নেশায় ঘুমিয়ে পড়ে। অন্যদিকে শ্রীধর আর কল্যাণ প্রতাপের ল্যাবরেটরিতে প্রবেশ করে। ধীরে ধীরে তারা ঘরের প্রত্যেকটি জায়গায় ওই কেমিক্যালের খোঁজ করতে শুরু করে। আর এভাবেই তারা একসময় প্রফেসর প্রতাপ যেখানে মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে রয়েছে সেখানে আসে। প্রফেসর প্রতাপেরও ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে। সে বুঝে যায় যে তার রুমে কারা যেন প্রবেশ করেছে। তাই প্রফেসর তার এক্সপেরিমেন্ট করার একটা যন্ত্র নিয়ে তাদের দিকে এগিয়ে যায় এবং সেই যন্ত্র দিয়ে কল্যাণকে একটা আঘাত করে। কল্যাণ সঙ্গে সঙ্গে একটা জোরে ঝাটকা খেয়ে একটা চেয়ারের উপর গিয়ে বসে পড়ে। এদিকে প্রফেসরও দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে আবার বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কল্যাণ চেয়ারে বসে পড়ার সঙ্গে সঙ্গেই কোনো এক অটোমেটিক মেশিনের দ্বারা কল্যাণের হাত পা সবকিছু ওই চেয়ারের সঙ্গে আটকে যায়। কল্যাণ শ্রীধরকে বলে, দোস্ত, এই চেয়ার থেকে তো আমি উঠতে পারি না, আমাকে এখান থেকে নামানোর ব্যবস্থা কর। শ্রীধর কি করবে কিছু বুঝতে না পেরে সেখানকার ওই মেশিনগুলো উল্টো পাল্টা টিপতে শুরু করে দেয়। আর সঙ্গে সঙ্গেই মেশিনের ভিতর থেকে প্রফেসরের সেই সংগ্রহ করে আনা রক্তের সঙ্গে মেশানো কেমিক্যাল কল্যাণের শরীরে পুশ হয়ে যায়। আর তারপর অটোমেটিকভাবেই কল্যাণের সমস্ত বাঁধন চেয়ার থেকে খুলে যায়। কল্যাণ নিচে নেমে আসে। শ্রীধর আর কল্যাণ এখানকার ভাবসাব কিছু বুঝতে না পেরে তারা ওই কেমিক্যাল চুরি না করেই সেখান থেকে তাদের বাসায় ফিরে আসে। আর তারপর তারা ঘুমিয়ে পড়ে। কিন্তু ভাই রে ভাই, কল্যাণ তো আর জানতো না যে তার সঙ্গে কি হতে চলেছে। পরদিন সকালে কল্যাণের ঘুম ভাঙে। কল্যাণ ধীরে ধীরে তার চোখ খোলে। আর তারপর সে ওয়াশরুমের দিকে যেতে থাকে। আর তখনই সে তার চেহারাটা আয়নায় দেখতে পায়। এ কি, আমাকে মেয়ের মতো দেখতে লাগছে কেন? কল্যাণ কিছু বুঝতে পারে না। সে আয়নায় নিজের চেহারাটা ভালোভাবে দেখতে থাকে। সে এখন কি করবে? সামনে তো তার বিয়ে, এদিকে সে নিজেই তো মেয়ে হয়ে গেছে, তাহলে তার বিয়ে হবে কি করে? কল্যাণের মাথায় কাজ করা বন্ধ করে দেয়। সে তাড়াতাড়ি শ্রীধরকে ডাকে, বলে, দোস্ত তাড়াতাড়ি ওঠ, দেখ আমার কি অবস্থা। শ্রীধর ঘুম থেকে ওঠে আর উঠে দেখে যে তার বেডরুমে একটা মেয়ে। শ্রীধর বলে, এই আপনি এখানে কি করেন? আর এই বেডরুমে আপনি কি করে আসলেন? কল্যাণ শ্রীধরকে বলে, দোস্ত আমি কল্যাণ। ধুর, ফাজলামি মারেন। কল্যাণ, কল্যাণ, এই মেয়েটা রুমের ভিতর কি করে আসলো? কিন্তু শ্রীধর কল্যাণকে কোথাও খুঁজে পায় না। এদিকে মেয়েরূপী কল্যাণ শ্রীধরকে বোঝাতে শুরু করে। সে শ্রীধরকে বলে, দোস্ত তোর বোনের বিয়ে আটকানোর জন্য টাকা জোগাড় করতে তুই এই শহরে এসেছিস। তারপর আমরা দুজন মিলে একটা হার্ড ডিস্ক চুরি করেছিলাম। কালকে তুই আমাকে 50 লক্ষ টাকা আনার জন্য বিজয়ের কাছে পাঠিয়েছিলি, মনে আছে তোর? আর গভীর রাতে আমি আর তুই প্রফেসর প্রতাপের বাসায় কেমিক্যাল চুরি করতে গেছিলাম। আর তখন ওই চেয়ারে বসার পর আমার শরীরে একটা কেমিক্যাল পুশ হয়ে যায়, তোর মনে আছে? আমি মনে হয় তার জন্যই মেয়ে হয়ে গেছি। শ্রীধর তখন কল্যাণের কথা বিশ্বাস করে। আর তারপরেই তারা প্রফেসর প্রতাপের খোঁজে বেরিয়ে পড়ে, কারণ একমাত্র প্রফেসর প্রতাপই পারে তাকে মেয়ে থেকে আবার ছেলেতে পরিণত করতে। কিন্তু ভাই, প্রফেসর প্রতাপের ল্যাবরেটরিতে গিয়ে তো তারা পুরাই ভেবাচাকা খেয়ে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় যে প্রফেসর প্রতাপ রাতারাতি তার ল্যাবরেটরির সমস্ত জিনিসপত্র নিয়ে অন্য কোথাও চলে গেছে। কারণ সে সন্দেহ করেছে যে সে যে কেমিক্যাল আবিষ্কার করেছে সেই কেমিক্যালের কথা বাইরে জানাজানি হয়ে গেছে। এইসব দেখে তো কল্যাণের মাথায় হাত। এদিকে বিজয় তার দলবল নিয়ে কল্যাণের বাসায় আসে। আর তারপর সে কল্যাণের খোঁজ করতে থাকে, কারণ 50 লক্ষ টাকা নিয়ে আসার পর কল্যাণের তারা আর কোনো খোঁজ খবরই পায়নি। আর কল্যাণের বাসায় আসার পরই সে শ্রীধরকে দেখতে পায়।
বিজয় শ্রীধরকে বলে যে 50 লক্ষ টাকা কোথায় রেখেছিস, তাড়াতাড়ি বের করে দে, না হলে আজকে আমি তোকে শেষ করে দিব। আর কল্যাণ কোথায়? শ্রীধর তখন মাথায় একটা বুদ্ধি খাটায়। সে বিজয়কে বলে কল্যাণ সমস্ত টাকা নিয়ে কোথায় যেন পালিয়ে গেছে, আমিও তাকে খুঁজে পাচ্ছি না। কিন্তু বিজয়ের এই কথা বিশ্বাস হয় না। এদিকে শ্রীধর কল্যাণকে তার বোন হিসাবে বিজয়ের কাছে পরিচয় দেয়। বিজয় শ্রীধরকে বলে ঠিক আছে, যদি কল্যাণ বাসায় ফেরে তাহলে আমাকে সঙ্গে সঙ্গে খবর দিবি। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরদিন শ্রীধর আর কল্যাণ সেই মিনিস্টারের বাসায় যায়, যাকে কল্যাণ 50 লক্ষ টাকা রাখতে দিয়েছিল আর বলেছিল যে সে যদি না আসে তাহলে যেন মিনিস্টার কোনোভাবেই অন্য কারো হাতে টাকাটি না দেয়। মিনিস্টার আবার সুন্দরী মেয়ে দেখলে পাগল হয়ে যায়। তাই শ্রীধর আর কল্যাণ যখন বাইরে বসে অপেক্ষা করছিল, তখন মিনিস্টার বাইরে একটা সুন্দরী মেয়ে দেখে গায়ে সেন্টমেন্ট মেরে পুরা ফিটফাট হয়ে চুপচাপ বসে থাকে। শ্রীধর আর কল্যাণ মিনিস্টারের কাছে আসে। শ্রীধর মিনিস্টারকে বলে, স্যার, দুদিন আগে কল্যাণ আপনাকে 50 লক্ষ টাকা রাখতে দিয়েছিল, ওই টাকাটা আমরা নিতে এসেছি। মিনিস্টার বলে, হ্যাঁ, কল্যাণ আমাকে একটা ব্যাগ রাখতে দিয়েছিল, সেই ব্যাগটা আমি যত্ন করে রেখে দিয়েছি, কিন্তু ও তো বলেছিল যে ওর হাত ছাড়া এই ব্যাগটা কারো হাতে দেওয়া যাবে না। স্যার, একটা জরুরি কাজে কল্যাণ বাহিরে গেছে, ওর ফোনও এখন সুইচ অফ, তাই ওই টাকাটা নিতে আমি এসেছি। আর এটা হচ্ছে কল্যাণের বোন, ওর নাম কল্যাণী। কল্যাণ আসতে পারেনি বলে সে তার বোনকে আমার সাথে পাঠিয়েছে। মিনিস্টার বলে যে না, এটা তো সম্ভব নয়, কল্যাণ না আসলে আমি টাকা দিতে পারবো না, তোমরা এখন এখান থেকে চলে যাও। তখন কল্যাণ মিনিস্টারের হাতটা চেপে ধরে আর বলে, স্যার প্লিজ টাকাটা দিয়ে দিন না। একটা সুন্দরী মেয়ের হাতের ছোঁয়া পেয়ে মিনিস্টারের শরীরের ভিতরে কুরকুরানি শুরু হয়ে যায়। সে বলে, ঠিক আছে, আমি 50 লক্ষ টাকা তোমার হাতে দিয়ে দিব, কিন্তু তার আগে তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। এই কথা শুনে শ্রীধর বাইরে এসে অপেক্ষা করতে থাকে। এদিকে মিনিস্টার সুন্দরী মেয়ে দেখে কল্যাণের সাথে উল্টাপাল্টা কাজ শুরু করে দেয়। কল্যাণের মাথা গরম হয়ে যায় আর সে তখন মিনিস্টারকে আচ্ছা করে ধোলাই করে। আর তারপর সে শ্রীধরকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। বাসায় ফেরার পরেই একটা মেয়ে এসে কল্যাণের বাসায় হাজির হয়। এই মেয়েটার সঙ্গেই কল্যাণের বিয়ে হওয়ার কথা ছিল। মেয়েটাকে দেখেই কল্যাণের মনের ভিতর যেন কিরকম করে ওঠে, কিন্তু সে যে এখন মেয়ে, তাকে তো তার হবু চিনতেই পারে না। কল্যাণের খুব কষ্ট হতে থাকে। তখন শ্রীধর তাকে কোনো রকম সামলে নেয়। এদিকে ওই মেয়েটি শ্রীধরকে বলে, ভাইয়া কল্যাণ কোথায়? শ্রীধর বলে, কল্যাণ বিদেশে একটা জরুরি কাজে গেছে। কি? কল্যাণ আমাকে না বলেই বিদেশে চলে গেছে? সামনে আমাদের বিয়ে, ও আমাকে একটু জানানোর প্রয়োজনও মনে করলো না, আমার থেকে ওর কাজটাই বড় হয়ে গেল। কল্যাণ বলে, আরে চিন্তা করো না, ও তাড়াতাড়ি চলে আসবে আর এসে তোমাকে বিয়ে করবে আর তোমাকে নিয়ে হানিমুনে বিদেশে যাবে। আমি ওর বোন কল্যাণী, তোমার সম্বন্ধে ভাইয়া আমাকে সব কথাই বলেছে, প্লিজ তুমি ওকে ভুল বুঝো না। মেয়েটি তখন মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এদিকে পরদিন সকালে কল্যাণ আর শ্রীধর যখন ঘুমাচ্ছে, তখন বাসার বাহির থেকে হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনতে পায় শ্রীধর। শ্রীধর বাসার দরজা খোলে আর সঙ্গে সঙ্গে শ্রীধর দেখে যে তার গার্লফ্রেন্ড প্রিয়া এসে হাজির হয়েছে। প্রিয়া শ্রীধরকে বলে, কি ব্যাপার, তুমি এই কদিন আমাকে ফোন করনি কেন? এত কি নিয়ে বিজি আছো শুনি? শ্রীধর তো পুরাই শক। ভিতরে কল্যাণ তো মেয়ে হয়ে তার বেডরুমেই ঘুমিয়ে রয়েছে, এদিকে বাহিরে প্রিয়া। সে এখন কি করবে? সে যখন এসব ভাবতে থাকে, তখন প্রিয়া ধীরে ধীরে শ্রীধরের রুমের ভিতর আসে। আর তখন শ্রীধরের বেডে আর একটা মেয়েকে শুয়ে থাকতে দেখে তো প্রিয়ার মাথা পুরাই আগুন হয়ে যায়। প্রিয়া বলে, এই মেয়েটাকে? প্রিয়া, এটা কল্যাণ। তুমি এই কদিন সবসময় আমার পিছন পিছন ঘুরেছো, তুমি নাকি আমাকে খুব ভালোবাসো, এই তোমার ভালোবাসার নমুনা। নিজের বেডরুমে অন্য মেয়ের সাথে রাতে ঘুমাও আর এদিকে দিনের বেলা আমাকে ভালোবাসার কাহিনী শোনাও। প্রিয়া, তুমি ভুল ভাবছো। হয়েছে, আর কিচ্ছু বলা লাগবে না। এইসব কথাবার্তার মাঝেই কল্যাণের ঘুম ভেঙে যায়। সে ধীরে ধীরে বিছানা থেকে উঠে শ্রীধরকে বলে, কি ব্যাপার শ্রীধর, এত চিল্লাচিল্লি কিসের? প্রিয়া আর সহ্য করতে পারে না। সে তখন কল্যাণকে ধরে বলে, এই হারামি মাইয়া, তুই আমার বয়ফ্রেন্ডের সাথে কি করিস? এখনই এই রুম থেকে বাইরে বেরিয়ে যা, আর না হলে তোকে আমি এখানেই জানে মেরে দিব। এই বলে সে কল্যাণকে মারতে শুরু করে দেয়। শ্রীধর ভাব খারাপ দেখে কোনো রকম ভাবে প্রিয়াকে আটকায়। প্রিয়া তখন শ্রীধরকে বলে, শ্রীধর, আমি তোমার মতো চরিত্রহীন ছেলের সাথে আর এক মুহূর্ত সম্পর্ক রাখতে চাই না, তুমি আমার সাথে আর জীবনে কখনো যোগাযোগ করবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এইসব কথা শুনে শ্রীধরের মাথা তো পুরাই হ্যাং হয়ে যায়। আর ওই রাতেই শ্রীধর আর কল্যাণ ওই মিনিস্টারের বাসায় যায়। আর তারপর ধীরে ধীরে মিনিস্টারের আলমারি খুলে সেই টাকার ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে তাদের বাসায় চলে আসে। আজকে শ্রীধর আর কল্যাণ খুব খুশি,
কারণ তাদের 50 লক্ষ টাকা এখন হাতের মুঠোয়। তাই তারা মহা আনন্দে ব্যাগটা খোলে। আর তখন তারা যা দেখতে পায় তা দেখে তো তাদের মাথা পুরাই খারাপ হয়ে যায়, কারণ তার ভিতরে রয়েছে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে প্রচার করার কিছু কাগজপত্র। শ্রীধরের মনটা খুব খারাপ হয়ে যায়। আর ঠিক এই মুহূর্তেই শ্রীধরের বোন অনু তাকে ফোন করে এবং তাকে বলে, ভাইয়া আর 2 দিন পর আমার বিয়ে, তুই কি টাকা জোগাড় করতে পেরেছিস? আমি ওই ছেলেকে বিয়ে করব না ভাইয়া, প্লিজ তুই কিছু একটা কর। শ্রীধর তখন তার বোনকে বলে, কিছু ভাবিস না বোন, আমি যেভাবেই হোক টাকা জোগাড় করে তোর বিয়ে আটকে দিব। এই বলে সে ফোনটা কেটে দেয়। আর ওই রাতেই শ্রীধর আর কল্যাণ প্রফেসর প্রতাপ কোথায় আছে সেই খোঁজ পেয়ে যায়। গভীর রাতে তারা প্রফেসর প্রতাপের সাথে দেখা করে। কল্যাণ প্রতাপকে সমস্ত ব্যাপারটা খুলে বলে। তখন প্রতাপ কল্যাণকে বলে, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এখন কিছু টেস্ট করব আর তারপর তোমাকে আবার তোমার আগের অবস্থায় ফিরিয়ে দিব। এই বলে সে কল্যাণকে একটি চেয়ারে বসায় কিছু টেস্ট করানোর জন্য। আর তখন বিজয়ের লোকজন এসে প্রফেসর প্রতাপের কাছে সেই কেমিক্যালটি চাইতে থাকে, কিন্তু প্রফেসর যখন সেই কেমিক্যাল দিতে রাজি হয় না, তখন বিজয়ের লোকজন প্রফেসর প্রতাপকে বিজয়ের ডেরায় নিয়ে যায়। শ্রীধর আর কল্যাণও বিজয়ের লোকেরা প্রফেসর প্রতাপকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা ফলো করতে করতে তাদের পিছু পিছু যেতে থাকে। আর ঠিক সেই সময় মিনিস্টারের একজন গোয়েন্দা মিনিস্টারকে ফোন করে দেয়। সে বলে যে, স্যার, আপনি যে মেয়েটিকে খুঁজছেন সেই মেয়েটি একটি ছেলের বাইকে করে এখান থেকে যাচ্ছিল, এইমাত্র আমি দেখলাম। এই কথা শুনে মিনিস্টারও শ্রীধর আর কল্যাণের খোঁজে বেরিয়ে পড়ে। একসময় শ্রীধর আর কল্যাণ বিজয়ের ডেরায় এসে উপস্থিত হয়। এদিকে প্রিয়াও সেখানে হঠাৎ করে এসে উপস্থিত হয়, কারণ প্রিয়া প্রফেসর প্রতাপের মেয়ে। সে শুনতে পেয়েছে যে তার বাবাকে কারা যেন তুলে নিয়ে এসেছে, তাই সে এখানে এসে হাজির হয়েছে। কিন্তু তারা সেখানে পৌঁছানোর পরেই বিজয়ের লোকজন শ্রীধর, কল্যাণ আর প্রিয়াকে বেঁধে ফেলে। বিজয় শ্রীধরকে বলে যে, তোরা এখানে এসে ভালোই করেছিস, আজকে হয় তোরা আমার টাকা দিবি আর না হয় তোদের জান দিবি। তখন শ্রীধর বিজয়কে বলে যে, স্যার, এই মেয়েটাই হচ্ছে কল্যাণ। যখন আমরা সেদিন প্রফেসর প্রতাপের ল্যাবরেটরিতে কেমিক্যাল চুরি করতে গিয়েছিলাম, তখন প্রফেসর প্রতাপের ওই কেমিক্যাল মেশানো ইনজেকশন কল্যাণের শরীরে পুশ হয়ে যায় আর তারপর থেকেই ও মেয়ে হয়ে যায়। এখানে আমার কোনো দোষ নেই স্যার। বিজয় এইসব কথা শুনে কিছুই বুঝতে পারে না। সে বলে, ভাই, তোদের কাহিনী আমি অনেক শুনেছি, আমার টাকাটা তোরা দিয়ে দে, তারপর তোরা কে ছেলে হয়ে গেছিস কে মেয়ে হয়ে গেছিস সেটা তোরা বুঝে বেড়া, আমার দরকার নেই। আর প্রফেসর প্রতাপ, তুমি আমাকে কেমিক্যালটা দিয়ে দাও, আমি তোমার জন্য 50 লক্ষ টাকা এনেছি, তুমি কেমিক্যালটা দিয়ে দিলে আমি তোমাকে আরো 50 লক্ষ টাকা দিব। কিন্তু প্রফেসর প্রতাপ সেই কেমিক্যাল দিতে রাজি হয় না। এদিকে সেই মিনিস্টারও এসে হাজির হয়ে যায় কল্যাণকে মারার জন্য, কারণ সেদিন মিনিস্টারকে কল্যাণ মেরে পালিয়ে এসেছিল আর সেই কারণেই সে প্রতিশোধ নিতে এসেছে। এরপর শুরু হয় চরম মারপিট, যে যাকে পারে সে তাকে মারতে শুরু করে দেয়। আর এই মারপিট করতে করতে মিনিস্টারের মাথায় আঘাত লেগে সে বেহুশ হয়ে যায়। অন্যদিকে শ্রীধর বুদ্ধি করে বিজয় এবং তার দলবলকে একটি জালের মধ্যে আটকে শূন্যে ঝুলিয়ে রাখে। আর তারপর সেই 50 লক্ষ টাকা যেটা বিজয় নিয়ে এসেছিল প্রফেসর প্রতাপকে দেওয়ার জন্য, সেই টাকাটা শ্রীধর নিয়ে বাহিরে বেরিয়ে আসে। সে তার বোন অনুকে ফোন করে এবং বলে, বোন, কোনো চিন্তা করিস না, টাকা জোগাড় হয়ে গেছে, আমি আগামীকালই বাসায় ফিরে আসব। এই কথা বলার পর শ্রীধর কল্যাণকে নিয়ে আবার প্রফেসর প্রতাপের ল্যাবরেটরিতে যায়। প্রফেসর প্রতাপ কল্যাণকে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত করার জন্য আবার তার শরীরে অন্য কেমিক্যাল পুশ করে। এদিকে প্রিয়ার সাথেও শ্রীধরের আবার ভাব হয়ে গেছে, কারণ প্রিয়া বুঝতে পেরেছে যে সেদিন শ্রীধরের বেডরুমে যে মেয়েটি ছিল সে আসলে কল্যাণী ছিল, তাই সে শ্রীধরকে আবার ভালোবাসতে শুরু করে দেয়। কিন্তু ভাই, প্রফেসর প্রতাপ কল্যাণকে মেয়ে থেকে ছেলেতে তো আবার রূপান্তরিত করতে পেরেছে ঠিকই, কিন্তু তাকে সে আগের রূপ দিতে পারেনি। কেমিক্যাল ইনজেকশন করার পর কল্যাণ অন্য আরেকটি ছেলেতে রূপান্তরিত হয়ে যায়। প্রফেসর প্রতাপ তখন আবার তাকে নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করে দেয়, তাকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য। আর এভাবেই প্রফেসর প্রতাপের এক্সপেরিমেন্ট চলতে থাকে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। খুব শীঘ্রই আসছি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টাটা।